করোনাকালে মিলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর দুর্নীতির অর্ধশতের বেশি তথ্য। সদুত্তর মেলেনি কোনোটিরও, শুধু দায় এড়িয়েছে মন্ত্রণালয়। মামলা নয়, প্রশাসনিকভাবেই রোজানি ইস্যু সমাধান সম্ভব ছিল। মন্ত্রণালয়ের অদক্ষতায় ঘোলাটে হয় পরিস্থিতি। প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যম কর্মীরা। আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত। একদিনে ৩৭ জনের প্রাণহানি। স্বাস্থ্যবিধি ভেঙে ঈদযাত্রায় মানুষের ঢল বাড়িয়েছে শঙ্কা। অক্টোবর পর্যন্ত মিলবে না সেরামের টিকা। বাবুনগরী ও মামুনুল সহ অর্ধশতাধিক হেফাজত নেতার বিরুদ্ধে সংগঠনের তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক। ৬ সদস্যের কমিটি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। সংবাদ সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়া সাংবাদিককে কোনো কারণ ছাড়াই খাটতে হচ্ছে জেল। প্রশাসনিকভাবে সমাধানযোগ্য বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এখানে মন্ত্রণালয়ের অদক্ষতাকেই দায়ী করছেন সাংবাদিক নেতারা। এখনো সময় আছে বিষয়টি সমাধানের। আফজাল হোসেনের রিপোর্ট। আমাকে একটু সন্দীপের সাথে কথা বলতে দেন। আমি কোনো সময় কোনো কারো ডকুমেন্ট ধরি না। আমি ধরি নাই তো আপা, আমি বলতেছি যে আমাকে দিচ্ছে। আপনি দেখেন আপনি আমার মোবাইলে নিয়ে আসেন, আপনাকে আমি দেখাই। মিথ্যা কথা বলেন কেন? পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে রোজিনা ইসলাম নিজে থেকেই সমাধানের কথা বলেন, কিন্তু এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি মন্ত্রণালয়ের কেউ। উল্টো ৫ ঘন্টা আটকে রেখে তথ্য চুরির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। রোজিনাকে গ্রেফতারের পর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেছেন সাংবাদিক নেতারা। তারা আশ্বাসও দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। প্রেসক্লাব সভাপতি বলছেন, স্বাস্থ্যমন্ত্রীর অদক্ষতার জন্য এই পরিস্থিতি, দায় নিতে হবে তাকেই। আটকে রেখে কেন তাকে এটা করতে হলো? তাহলে আমি তো বলবো যে ওনার অদক্ষতা এখানে। তার কর্মকর্তা কর্মচারীরা কি করেন তিনি ঠিকমতো জানেনও না। রোজিনা ইসলাম একবার রিপোর্ট করেছিলেন যে গত কোভিডের সময় যে স্বাস্থ্যমন্ত্রী তো অফিসেই আসেন না। এইসব নানান ক্ষোভ থাকতে পারে, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মানে সাংবাদিকদের সঙ্গে সরকারের একটা মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দেওয়ার মতো। মানে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা। সাবেক পুলিশ প্রধান বলছেন, বিষয়টি ঘটনাস্থলে নিষ্পত্তি করা উচিত ছিল। এখনো সমাধানের সুযোগ আছে বলে তিনি মনে করেন। হয়তো আইনগত ব্যবস্থা না নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে পারতো। রোজিনার যে নিয়োগ কর্তৃপক্ষ তার কাছে কমপ্লেন করতে পারতো, তার অ্যাক্রিডিটেশন কার্ড সাসপেন্ড করতে পারতো, বা কর্তৃপক্ষকে বলতে পারতো তাকে যেন সচিবালয় বিটে না দেয়। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ নিতে পারত। বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। সাংবাদিক নেতারা আশা করছেন এদিন জামিন পাবেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কি ছিল নথিতে যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো? আর সেই নথি কেনই বা সচিবের পিএসের রুমে অরক্ষিত অবস্থায় থাকবে? এসব প্রশ্নই ঘুরে ফিরে উঠছে। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকা কিছু অসাধু ব্যক্তির তৈরি কোনো ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। ৯৮ বছরের পুরনো বিতর্কিত অফিসিয়াল সিক্রেট আইনে করা মামলায় কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম। আদালতে জমা দেয়া নথি এবং স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী অপ্রকাশযোগ্য ডকুমেন্টের ছবি তুলে অপরাধ করেছেন রোজিনা, যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো। ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, দুর্নীতির রিপোর্ট করায় সাংবাদিককে ফাঁসাতে এটি ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। গোপনীয় যদি হয়ে থাকে তাহলে উনি প্রকাশ করলেন কেন? উনি তো এই কথাটা বলতে পারেন না। উনি তো রাষ্ট্রের গোপনীয়তাকে মুখোমুখি করে তুলেন। রোজিনা ইসলামকে বিশেষভাবে অভিযুক্ত করার জন্যই এইভাবে দায়ী করা হচ্ছে, কিংবা এই ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে। আমরা জানি না, এটা কোর্ট ডিসাইড করবে। ভ্যাকসিন আনবো, আমদানি করব, ভ্যাকসিন নেব, এইরকম ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কিছু আছে কিনা এটা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ তাহলে চুক্তিটা পড়তে হবে।
যে আমরা এমন কি শর্ত রেখেছি যাতে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়ে যাবে। সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি হয়, তাহলে কেন সেটি অরক্ষিতভাবে সচিবের পিএসএ রুমে রাখা হলো? এই চুক্তির মধ্যে কি আছে, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা, এরকম কিছু আছে কিনা, ব্যক্তির স্বার্থে কেউ এখান থেকে চুক্তির সুবিধা নিতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের আগ্রহ থাকতে পারে। এই চুক্তিটা এমন একটি কক্ষে রাখা হলো কেন, চুক্তির কপি, সেইটাও অনুসন্ধান করে দেখা উচিত। এমন কোন রিপোর্ট করলে ভ্যাকসিন আশায় মানে আশাটা যে বাধা পাবে, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সাংবাদিক এই কাজ করবে। তারা বলছেন, অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি থাকবে, কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারও নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা দেশের স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য অশনি সংকেত উল্লেখ করে সেটি দ্রুত প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। একই দাবিতে রাজধানী সহ সারা দেশের সংবাদ কর্মীরা মুখর ছিলেন প্রতিবাদ বিক্ষোভে। এদিকে রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। প্রতিবাদ সাংবাদিকের বিরুদ্ধে কথিত তথ্য চুরির অভিযোগের। মুক্তির দাবি অনুসন্ধানী গণমাধ্যম কর্মী রোজিনা ইসলামের। গণমাধ্যমকে নিষ্পেষণকারী আইন বাতিলের দাবিতে সোচ্চার গণমাধ্যম কর্মীরা। বুধবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে প্রতিবাদে মুখর ছিল সাংবাদিক সমাজ। সাংবাদিকদেরকে হয়রানি করবে, মামলা দিবে, কারাগারে প্রেরণ করবে, এটি কোনো সাংবাদিক সমাজ মেনে নিবে না। কালকে সচিবালয়ের তথ্য সংগ্রহ করতে গেলে আমাকে রোজিনা ইসলামের মতো যাতে আটকে রাখা না হয়। রাষ্ট্রীয় দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে রোজিনা ইসলামকে এই প্রিজন ভ্যানে আমরা দেখতে পেয়ে খুবই মর্মাহত। কারাবন্দী রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের এবং এই মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ব্রিটিশ আমলের আইন দিয়ে একটা স্বাধীন দেশের নাগরিক, সে সাংবাদিক হোক আর যাই হোক, তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, এটা অবশ্যই অনতিবিলম্বে অবসান করা হোক। অভিযুক্ত যেখানে সচিব এবং অতিরিক্ত সচিব, সেখানে যুগ্ম সচিব আর উপসচিবের কমিটি বানাতো, এটা একটা ফাইজলামি, মস্করা। সরকার যদি এই অব্যবস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যদি এই হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একই দাবিতে কারওয়ান বাজারের সার্ক ফরার সামনে মানববন্ধন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। এতে সংহতি প্রকাশ করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ সাংবাদিকদের আরও কিছু সংগঠন। আইনের অপপ্রয়োগ হয়েছে বলে আমি মনে করি এবং এই অপপ্রয়োগ বন্ধ করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার দাবি করি। ওই দুর্নীতিবাজ আমলাতন্ত্র বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিচ্ছেন। ঢাকার বাইরে বিভাগীয় শহর সহ জেলা শহরেও চলে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ। খোদ সচিবালয়ে সিনিয়র সাংবাদিককে নির্যাতনের ঘটনাকে মফস্বল সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। তার গলা চাপ দিয়ে ধরে যে দৃশ্য আমরা দেখেছি, সারা বাংলাদেশের গণমাধ্যমকে চেপে ধরা হয়েছে। স্বাধীনতার উপর হামলা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মাদারীপুর, বাগেরহাট, ঝালকাঠি, মোংলা, নাটোর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশজুড়ে গণমাধ্যমের উপর এমন আঘাতের বিরুদ্ধে সাংবাদিকরা জানান নিন্দা ও প্রতিবাদ। মুক্তি আদায় করে ছাড়বো, বিচার করে ছাড়বো যারা ঘটনাগুলো ঘটিয়েছে। এর আগে মঙ্গলবার কথিত তথ্য চুরির মামলায় রোজিনা ইসলামকে আদালতে তোলা হয় নজিরবিহীন পুলিশি প্রহরায়। রাষ্ট্রপক্ষের 5 দিনের রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠালেও মামলাটিকে ত্রুটিপূর্ণ এবং হয়রানিমূলক বলে দাবি করে রোজিনা ইসলামের আইনজীবী। দেশীয় এবং বিশ্ব গণমাধ্যমে এখনো বয়ে চলছে এই ঘটনায় প্রতিবাদের ঝড়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শৌখিন পাখি ভাগ্য বদলে দিচ্ছে বেকার যুবকদের। পাখি পালন করে বগুড়ার শেরপুরের হাজার খানেক পরিবার এখন স্বাবলম্বী। শৌখিন পাখি পালন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনাকালীন জরুরি কেনাকাটায় যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল তা পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানিয়েছেন, যতদিন কালো টাকা থাকবে ততদিন তা বৈধ করার সুযোগও থাকবে। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী। এ সময়
সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের সিনোফার্মের করোনা টিকা ক্রয়ে নীতিগত অনুমোদন দেয় কমিটি। অপ্রদর্শিত টাকা যতদিন পর্যন্ত প্রদর্শিত না হবে ততদিন আমরা কন্টিনিউ করব। যদি মেইন স্ট্রিমে না নিয়ে আসেন তাহলে অর্থনীতি যেখান থেকে টাকাটা চলে গেছে সেই অর্থনীতি কিন্তু আমরা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট পাবে না। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় যে তাদের দায়িত্ব ছিল সেভাবে এগুলোকে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি বারবার একই রকম মিস্টেক করতেন, একই রকম ভুলভ্রান্তি করতেন, তাহলে আমরা এগুলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে এগুলো বিবেচনা আনতাম না। দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত। একদিনে মারা গেছেন 37 জন। এদিকে স্বাস্থ্যবিধি ভেঙে ঈদযাত্রায় মানুষের ঢল বাড়িয়ে দিয়েছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। এ অবস্থায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত ভূমিকার উপর জোর দিচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে নিজস্ব প্রয়োজনে ব্যবহারের কথা মাথায় রেখে আগামী অক্টোবর পর্যন্ত টিকা রফতানি বন্ধের কথা জানিয়েছে ভারত। রাশেদ বাপ্পির রিপোর্ট। সরকারের পক্ষ থেকে নানা নির্দেশনা, নানা বিধিনিষেধ, তবুও সম্ভব হয়নি ঈদে ঘরমুখী মানুষের ঢল রুখে দেয়া। ঈদ পরবর্তী সময়ে সেই ঢল এখন ঢাকামুখী। সংক্রমণ রোধে দূরপাল্লার বাস যোগাযোগের পাশাপাশি দেশ জুড়ে রেল ও নৌপথ বন্ধ থাকলেও থেমে নেই মানুষের স্থানান্তর প্রক্রিয়া। বিকল্প পরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই এমন ঈদ যাত্রা এখন করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কার বড় কারণ। সরকার তো ভালো চায়, আমরা তো নিজেদের অমঙ্গল ডাকে আনি। আমরা যদি সচেতন না হই সরকারের একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব না। কিছু মানুষের এমন অসহযোগিতা ও অসচেতনতার মাঝেও থেমে নেই মাঠের সম্মুখ সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। উৎসব, আনন্দ কিংবা পরিবারের সান্নিধ্য সবকিছু তুচ্ছ করে 1 বছরেরও বেশি সময় ধরে নিয়মিত দায়িত্বের বাইরে কাজ করছেন সংক্রমণ প্রতিরোধে। কয়েক দফায় সংক্রমণের গতি কমে সেই ফলও পায় বাংলাদেশ। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা এটাও দেখতেছি যে মানুষ মাস্ক পরিধান করতেছে কিনা। পুলিশ আসছি যারা সেই সেবার ব্রত নিয়ে আসছি যে আমরা আসলে দেশের সেবা করব, জনগণের সেবা করব। সরকারের নির্দেশনা বাস্তবায়নে শেষ পর্যন্ত মাঠে থেকে লড়ে যাওয়ার প্রত্যয় পুলিশের। তবে নিজেদের সংক্রমণ মুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিভিন্ন স্বাস্থ্য উপকরণ যেগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে যাতে ফিল্ড লেভেলে একেবারে ফিল্ডে যাতে পৌঁছানো যায় সেই ক্ষেত্রে এগুলোর পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা খুবই জরুরি। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ের ঝুঁকি রুখে দিতে চলবে না এক বিন্দু ছাড় দেয়া। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তামূলক উপকরণ। ফ্রন্ট লাইনারদের অনেকে ফ্যাটিক হয়ে গেছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক চাপ যেটা সেটা তো আছেই। এই সবগুলো মিলে যদি কোনো প্রণোদনা দেশে দেওয়ার চিন্তা করা হয় তাহলে অবশ্যই ওরা এটা ডিজার্ভ করেন। হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের 14 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সবশেষ আরও 1 দফা বাড়িয়ে সেই সময়সীমা 23 মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকল্পের অনুমোদন না আসলেও বসে নেই সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন প্রকল্পে নিজস্ব অর্থায়নে এগিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প। দায়িত্ব গ্রহণের 1 বছর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দাবি করেন চলতি মৌসুমের অনেকাংশেই নগরবাসীকে মুক্তি দেওয়া যাবে জলাবদ্ধতা থেকে। আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই আমাদের নিজ অর্থায়নেই আমরা এই খালগুলো দখলমুক্ত করব। দায়িত্ব গ্রহণের পরই খাল দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত 31 ডিসেম্বর ওয়াসার কাছ থেকে 11টি খাল বুঝে পায় দক্ষিণ সিটি কর্পোরেশন। এর মধ্যে এখন পর্যন্ত বর্জ্য অপসারণ কাজ শুরু হয়েছে কেবল 4টি খালের। যদিও এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মাধ্যমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে বহুলাংশে মুক্তি দেওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা দক্ষিণের মেয়র। প্রায় 10 লক্ষ টনের ঊর্ধ্বে যে আমরা বর্জ্য এবং পলিমাটি অপসারণ করলাম, এটার খরচ আছে, আমরা নিজ অর্থায়নে করছি। আমরা কিন্তু 1 টাকাও বরাদ্দ পাইনি এখন পর্যন্ত। আমরা কিন্তু কারোর জন্য বসে নেই, আমরা নিজ অর্থায়নে করছি। আমরা এরই মাঝে প্রকল্প দিয়েছি, সেই প্রকল্পটা মন্ত্রণালয়ের পর্যায়ে অনুমোদিত হয়েছে, এখন এটা একনেকে যাবে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনের প্রতিশ্রুতি সচল ঢাকা গড়ার উদ্যোগ হিসেবে পরিকল্পনা সাজানো হয়েছিল বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের। এপ্রিলের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি।
যদিও বা আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। করোনা মহামারী থেকে পরিত্রাণ পেলে এবং গণপরিবহন আবারও চালু হলে আমরা আশা করছি যে তা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে পারব। চলতি বছরে কিউলেক্স মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ থাকলেও মেয়র দাবি করেন বিভিন্ন পদক্ষেপে 2 সপ্তাহে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রতিশ্রুতি দেন এবার ডেঙ্গুর প্রকোপ থেকেও নগরবাসীকে মুক্ত রাখার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাজ্যেও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। লন্ডনে ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন হয়। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। তীব্র বৃষ্টি উপেক্ষা করে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনার চত্বরে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। লন্ডনে ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানানো হয়। আমরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করব, তাই আমি আজকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন। প্রেস ক্লাব সভাপতি KM আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুঞ্জের আহমেদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে দল মত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। এই সময় তারা অভিযোগ করেন অনুসন্ধানী ও দুর্নীতি বিরোধী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফ্রান্সে দীর্ঘদিন পর খুলে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁ, বার সহ সব বিনোদন ও পর্যটন কেন্দ্র। এতে খুশি স্থানীয় ও প্রবাসীরা। তবে বিধিনিষেধের শিথিলতা আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে দীর্ঘদিন পর বার রেস্টুরেন্ট খুলে দেয়া হয়েছে, আর এই দিনটিকে উৎসবের দিন হিসেবেই পালন করেছেন ফ্রান্সের সাধারণ মানুষজন। আজ আমরা অনেক খুশি, যদিও মাঝে মাঝে মেঘের কালো ছায়া উকি দিচ্ছে, তবু আজকের দিনটি আমাদের জন্য একটি উৎসবের দিন। মনে হচ্ছে দীর্ঘদিন পর আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেলাম। ঘরে বন্দি থাকাটা আমাদের জন্য খুবই কষ্টের ছিল। এতদিন পর একসাথে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পেরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমরা যেন সেই আগের দিনটা আবারও ফেরত পেলাম। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এলিজি প্রসাদ ভবনের কাছের একটি রেস্টুরেন্টের সামনের অংশে বসে কফি পান করে তারা ওই উৎসবে সামিল হন। এ সময় তারা বলেন, করোনার যে যুদ্ধ তা এখনো শেষ হয়ে যায়নি, তাই সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে, সেই সাথে মানতে হবে স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা। পাশাপাশি তারা এও বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই করোনা জয় করতে হবে। বার রেস্টুরেন্ট খোলা হলেও এখনো কিছুটা বিধিনিষেধ রয়ে গেছে, অর্থাৎ এক টেবিলে 6 জনের বেশি বসতে পারবেন না। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধির যে বিষয়গুলো আছে তাও মানতে হবে সবাইকে। এদিকে বার রেস্টুরেন্ট খুলে দেওয়ায় ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বাস জানিয়েছেন। মানুষের মধ্যে আসলে দীর্ঘদিন ঘরে থাকার পরে যে একটা ক্লান্তি মনে হচ্ছে, যেন সেই ক্লান্তি থেকে তারা কিছুটা বেরিয়ে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বার রেস্টুরেন্টের পাশাপাশি সিনেমা, থিয়েটার ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, তবে সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষা আর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এক একটি পাখি যেন এক একটি স্বপ্নের ভিত, আর এই স্বপ্ন নিয়েই বিভোর এলাকার শিক্ষিত অনেক যুবক। এক একজন হয়ে উঠেছেন পরিবারের আস্থার প্রতীক। শৌখিন পাখি পালন করে বগুড়ার শেরপুরে হাজারখানেক পরিবার এখন স্বাবলম্বী। তাদের মাসিক আয় 30 থেকে 40 হাজার টাকা। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের রিপোর্ট। প্রতিদিন পাখির এমন কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে হুমায়ুন কবিরের। পাখির প্রতি ভালোবাসা থেকে যিনি এখন একজন সফল উদ্যোক্তা। শুধু এক হুমায়ুন কবিরই নয়, করোনাকালীন অলস বসে থাকা অনেক শিক্ষার্থীরও আয়ের পথ এখন শৌখিন পাখি পালন। এছাড়া অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তারও সময় কাটে পাখি পালনে। এখান থেকে মাসে 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, ভালোভাবে যদি পরিচর্যা করা যায়। আমি শখের বসে এই খামারটা শুরু করি এবং এটা একটা বাণিজ্যিক রূপে পরিণত হয়। আর্থিকভাবেও উপকৃত হয়েছে এবং আমার এখানে অবসর সময়টাও এখানে ভালোভাবে কাটে। মূলত শখের বসে 2012 সালে এই এলাকায় শৌখিন পাখি পালন শুরু করেন বেশ কয়েকজন। করোনাকালীন সময়ে এর পরিধি বাড়ে কয়েক গুণ। শতাধিক খামার গড়ে ওঠায় রূপ নিয়েছে বাণিজ্যিকভাবে।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতে বেকার যুবকদের কর্মসংস্থান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে তরুণ উদ্যোক্তারা তৈরি হয়েছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি, বিশেষ করে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, বিভিন্ন সময় যে রোগগুলা আসে সেগুলার নিয়মিত ট্রিটমেন্টগুলো আমরা এই প্রাণী সম্পদ দপ্তর থেকে সরবরাহ করে থাকি। বগুড়ায় বাজরিগার, ফ্রিন্স, জাবা, কোকাটেইল, ডাব, লাভবার্ড, কুনোর ও মেকাও সহ প্রায় 30 প্রজাতির শৌখিন পাখি পালন হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ নামে দুটি দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে। লাল দলের অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। তার সঙ্গে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও সাইফুদ্দিন মোস্তাফিজুর রহমান। সবুজ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার দলে খেলবেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ ও তাসকিন আহমেদ। এই অনুশীলন ম্যাচের পরই ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। 23 মে থেকে শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালেই মিলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর দুর্নীতির 1/2-শতেরও বেশি তথ্য। সদুত্তর মেলেনি কোনোটিরও, শুধু দায় এড়িয়েছে মন্ত্রণালয়। মামলা নয়, প্রশাসনিকভাবেই রোজিনা ইস্যুর সমাধান সম্ভব ছিল। মন্ত্রণালয়ের অদক্ষতায় ঘোলাটে হয় পরিস্থিতি। প্রতিবাদে ফুঁসে উঠছে গণমাধ্যম কর্মীরা। এবং বাবুনগরী ও মামুনুল সহ 1/2 হেফাজত নেতার বিরুদ্ধে সংগঠনের তহবিল আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক। 6 সদস্যের কমিটি গঠন। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।